নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে নিয়েই কিন্তু আজকে আমাদের গর্বের দিন। কারণ ভারত সরকার পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে এয়ার স্ট্রাইক করেছে, যার নাম হয়েছে অপারেশন সিন্দুর। তার সাথেই ভারত জুড়ে আজকে মক ড্রিল হতে চলেছে যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করার জন্য। এই নিয়ে আজকের আমাদের ভিডিও, অপারেশন সিন্দুর অ্যান্ড মক ড্রিল। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, অপারেশন সিন্দুর ডিটেলস দেখে নেব, এখন পর্যন্ত কি খবর আছে, তার সাথে মক ড্রিল সম্পর্কে দেখে নেব। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বাংলায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও শুরু করার আগে জয় হিন্দ, জয় ভারত। এখন ভিডিও। আমরা জানি কিছুদিন আগে জম্মু কাশ্মীরের যে পহেলগাম, সেই পহেলগামে টেররিস্ট অ্যাটাক হয়েছিল, যে অ্যাটাক করেছিল লস্কর ই তৈবা নামে একটি জঙ্গি সংগঠন, যাদের মেন ঘাঁটি হচ্ছে পাকিস্তানে। আর সেই থেকে কিন্তু সারা ভারত কিন্তু ক্ষোভে ফুঁসছিল যে পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে অবশ্যই প্রত্যাঘাত করা উচিত। আর সেই প্রত্যাঘাত করলো ভারত সরকার। ভারত সরকার গত রাতে এয়ার স্ট্রাইক করেছে পাকিস্তানের একাধিক জঙ্গি গোষ্ঠীর ক্যাম্পে, যে এয়ার স্ট্রাইকের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। তার সাথে আজ 7ই মে সারা দেশ জুড়ে যুদ্ধকালীন প্রস্তুতির জন্য মক ড্রিল করা হতে চলেছে। তো দুটি বিষয় আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখব এই অপারেশন সিন্দুর। গত রাতে যখন ঘুমাতে যাব ঠিক 2টো বাজার একটু আগে, যখন শেষবার ফেসবুক স্ক্রল করছি, তখনই একটা খবর দেখতে পাই যে পাকিস্তানের কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এরকম খবর দেওয়া হয় যে ভারত নাকি পাকিস্তানে আক্রমণ করেছে, কিন্তু তখনও কোনো খবর কিন্তু ছিল না। তখন টাইম ওই 1:45-এর মতো। এমনকি সে সময় এই খবরটা ডিটেলসে দেখার জন্য একাধিক ইন্টারন্যাশনাল মিডিয়া চ্যানেলও কিন্তু আমি দেখি, সেখানেও কিন্তু কোনো খবর তখন পর্যন্ত প্রকাশ হয়নি। শুধুমাত্র পাকিস্তানের কিছু মানুষের এই সোশ্যাল মিডিয়াতে এই খবর প্রকাশে আসে। পরে দেখা যায় যে প্রথম রয়টার্স এই খবরটি প্রকাশ করে। তারপরে কিন্তু এই খবরটা আমরা রিসার্চ করতে শুরু করি যে সত্যি এরকম কিছু হয়েছে কিনা, না কোনো ফেক খবর। কারণ প্রচুর কিন্তু মিস ইনফরমেশন ঘুরছে সোশ্যাল মিডিয়াতে, সে ভারতের তরফে এবং পাকিস্তানের তরফে। পরবর্তী ক্ষেত্রে ঠিক 2টো যখন বাজছে, সে সময় ভারত সরকারের যে পিআইবি আছে, সেই পিআইবি কিন্তু প্রথম প্রেস রিলিজ করে। সেখানে বলা হয় যে ভারত এয়ার স্ট্রাইক করেছে ওই পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলিতে। আর সেখানেই এই যে এয়ার স্ট্রাইক করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। তারপরে কিন্তু এই বিষয়টি কনফার্ম হয়। আর তারপরেই কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই যে ভারতবর্ষের একাধিক মিডিয়া চ্যানেল তারা কিন্তু এই খবরটি প্রকাশ করে, এবং ভারতবর্ষের সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এই খবর প্রকাশ হয়। এবং ভারতীয় আর্মির জন্য, ভারতীয় এয়ারফোর্সের জন্য বা ভারতীয় নেভির জন্য সবাই কিন্তু গর্ববোধ করে এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতে শুরু করে। বেশিরভাগ ভারতীয় কিন্তু সেই সময় ঘুমিয়েছিল, আর এই ঘুমের মধ্যেই কিন্তু ভারত সরকার এই এয়ার স্ট্রাইক করেছে। আর সকালে যখন সবারই ঘুম ভেঙেছে, সবাই কিন্তু এই খবরটি পেয়েছে। এখন এই অপারেশন সিন্ধু সম্পর্কে একটু ডিটেলসে দেখে নিই। মেনলি পিআইবি যে রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে ওই যে কাশ্মীরের যে পহেলগাম জঙ্গি হামলা হয়েছিল, যেখানে 26 জন মানুষকে খুন করা হয়েছিল, যারা বেশিরভাগটাই পর্যটক। এই যে জঙ্গি হামলা ঘটানো হয়েছিল, এটা কিন্তু জঙ্গিরা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছিল। মেনলি এর আগে কোনোদিনও পর্যটকদের উপরে আক্রমণ করা হয়নি, এখানে কিন্তু পর্যটকদের উপর আক্রমণ করা হয়েছিল, যাতে পর্যটকরা কাশ্মীরে না যায়, কাশ্মীরের অর্থনীতি যাতে ভেঙে পড়ে। তার সাথে এখানে ধর্ম দেখে মারা হয়েছিল, যে হিন্দু কিনা জেনে মারা হয়েছিল, এমনকি মহিলাদের সিঁদুর দেখে মারা হয়েছিল, যাতে ভারতবর্ষের মধ্যে যে হিন্দু মুসলিমের ঐক্য আছে, সেই হিন্দু মুসলিমের ঐক্য ক্ষতিগ্রস্ত হয়, যাতে ভারতবর্ষের ইন্টারনালি একটা টেনশন তৈরি হয় আর ভারত ভিতর থেকে দুর্বল হয়। এই কারণে কিন্তু এই জঙ্গি হামলা ঘটিয়েছিল। সেই যে জঙ্গি হামলা, তার প্রত্যাঘাতও কিন্তু ভারত ঠিক একইভাবে দিয়েছে। মেনলি অপারেশনের নাম দেওয়া হয়েছে সিন্দুর, কারণ ওই জঙ্গি হামলাতে মেনলি পুরুষদেরকে মারা হয়েছিল, আর মহিলারা তার স্বামীর শোকে তারা কিন্তু কেঁদেছিল। কান্না কিন্তু আমাদেরকে
আলোড়িত করেছিল। আর সেই কারণে কিন্তু নাম দেওয়া হয়েছে সিন্দুর, কারণ স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেই মাহাত্ম্য কিন্তু তুলে ধরা হয়েছে। তার সাথে আরও একটি বিষয়, এখানে কিন্তু এই যে সিন্দুর অপারেশনের নাম দেওয়া হয়েছে, বুঝতে হবে এখানে জঙ্গিরা কিন্তু তারা হচ্ছে ধর্ম দেখে মেরেছিল, মহিলাদের সিঁদুর দেখে কিন্তু মেরেছিল বলে অভিযোগ। সেই বিষয়টাও কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। ভারত কিন্তু যে ইটের জবাব তারা পাটকেলেই দিয়েছে। পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের ডিফেন্স মিনিস্ট্রি তারা কিন্তু অফিসিয়ালি একটা প্রেস কনফারেন্স করেছে। সেখানে বলা হয়েছে ভারতে যে এয়ার স্ট্রাইক করা হয়েছে সেটি পাকিস্তানের 9টি সাইটে কিন্তু এই এয়ার স্ট্রাইক করা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগটা হচ্ছে পাক অকুপায়েড কাশ্মীর আর দুটো হচ্ছে পাকিস্তানের মূল ভূখণ্ডে। মেনলি ভারত সরকার এই এয়ার স্ট্রাইকে লক্ষ্য রেখেছিল ধ্বংস করে দেওয়ার জন্য পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলিকে। যেমন একটা হচ্ছে জৈশ-ই মহম্মদ, তার 4টে সাইটে আক্রমণ করা হয়েছে, লস্কর-ই তৈবাতে 3টে সাইটে আক্রমণ করা হয়েছে, আর হিজবুল মুজাহিদ্দিন তার দুটো সাইটে আক্রমণ করা হয়েছে। মেনলি এই যে জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিগুলি, সেই 21টি জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি কিন্তু পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে ভারতের ডিফেন্স মিনিস্ট্রি জানিয়েছে। সূত্রের খবর এও পাওয়া গেছে ভারত এই যে এয়ার স্ট্রাইক বা অপারেশন করেছে, সেই অপারেশনে ব্যবহার করেছে ভারতবর্ষের রাফাইল, স্কাল্প আর হ্যামার মিসাইল। এবং ভারত সরকারের যে রিপোর্ট, প্রায় 100-র বেশি কিন্তু জঙ্গিরা তারা কিন্তু মারা গেছে। এই যে এয়ার স্ট্রাইক করা হয়েছে এগুলো কিন্তু টার্গেটেড এয়ার স্ট্রাইক। ভারতের ইন্টেলিজেন্সের কাছে যে খবর ছিল সেই খবরের উপর ভিত্তি করে সঠিক লক্ষ্যর মাত্রা দিয়ে কিন্তু এই এয়ার স্ট্রাইক করা হয়েছে। মেনলি মুজাফরাবাদ, ভীমবীর, চকামরু, কোডলি, গুলপুর, মুডডিকে এবং ভাওয়ালপুর আর শিয়ালকোটে। টোটাল 25 মিনিট ধরে কিন্তু এই অপারেশন করা হয়েছে। ডিফেন্স মিনিস্ট্রি থেকে যে প্রেস কনফারেন্স করা হয়েছে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেস কনফারেন্সে 3টে সিট ছিল, মাঝে ছিলেন আমাদের ডিফেন্স সেক্রেটারি বিক্রম মিস্ত্রি, আর তার দুই পাশে যে 2 সিট, সেই 2 সিটে ছিলেন 2জন মহিলা, যারা হলেন ভারতের 2 বীরাঙ্গনা মহিলা, যারা এই অপারেশনে সরাসরি যুক্ত ছিলেন। তাদের মধ্যে একজন হলেন কর্নেল সোফিয়া কুরেশি, আর একজন উইং কমান্ডার ভূমিকা সিং। বুঝতে পারছি একজনের পদবি হচ্ছে কুরেশি আর একজনের পদবি হচ্ছে সিং, হলে একজন হিন্দু কিংবা শিখ, আর অন্যদিকে একজন কিন্তু হচ্ছে মুসলিম। মেনলি জঙ্গিরা টার্গেট করেছিল ভারতকে, যে ধর্মের নামে খুন করব, দিয়ে ভারতবর্ষের অভ্যন্তরীণ যে পিস সেটাকে কিন্তু আমরা ধ্বংস করব। এখানে ভারত সরকার দেখিয়ে দিল যে ভারতের নিরাপত্তার স্বার্থে বহিঃশত্রুকে প্রত্যাঘাত করার স্বার্থে বা বহিঃশত্রুকে আক্রমণ করার স্বার্থে কিন্তু ভারত কিন্তু ধর্মে কোনো বিভেদ নেই। ধর্মীয় বিভেদ ভুলে, জাতি ধর্ম লিঙ্গের বিভেদ ভুলে ভারত কিন্তু বহিঃশত্রুকে আক্রমণ করেছে। আর ভারতের যে ইউনিটি, সেই ইউনিটি কিন্তু ভারতবর্ষের সবথেকে বড় শক্তি। তার বড় প্রমাণ হচ্ছেন এই 2 বীরাঙ্গনা, যার একজনের পদবি হচ্ছে সিং আর একজনের পদবি হচ্ছে কুরেশি। এই প্রেস কনফারেন্সে বলা হয়েছে ভারত সরকার মেনলি শুধুমাত্র জঙ্গি গোষ্ঠীগুলিকে তারা টার্গেট করেছে, এবং এই যে এয়ার স্ট্রাইক করেছে সেখানে কিন্তু কোনো পাকিস্তানের সাধারণ মানুষ বা নাগরিকের উপরে আক্রমণ করা হয়নি, এমনকি পাকিস্তানের কোনো সেনা ক্যাম্পেও কিন্তু আক্রমণ করা হয়নি। এই এয়ার স্ট্রাইকের মূল লক্ষ্য ছিল যে পাকিস্তানের মধ্যে যে সমস্ত ক্যান্সারগুলি আছে, যেগুলি ভারতের জন্য বিপজ্জনক, সারা বিশ্বের জন্য বিপজ্জনক, এমনকি পাকিস্তানের জন্য বিপজ্জনক, সেগুলিকে ধ্বংস করে দেওয়া। এর ফলে ভারত কিন্তু বিশ্বের কাছে কিন্তু একটা বিরাট বড় নজির সৃষ্টি করলো, এবং ভারত এই যে জঙ্গি গোষ্ঠীগুলিকে গুড়িয়ে দিয়েছে, এর ফলে কিন্তু ভারত সহজেই রাশিয়া, আমেরিকা, ইউকে কিন্তু সাপোর্ট পেয়ে যাবে। পাকিস্তান এই এয়ার স্ট্রাইকের তারা রেসপন্স করে, তাহলে কিন্তু সেখানেও কিন্তু ভারত কিন্তু বলতে পারবে আমরা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কোনো যুদ্ধ করিনি, পাকিস্তানের আর্মির বিরুদ্ধে কোনো যুদ্ধ করিনি, আমরা শুধুমাত্র পাকিস্তানের জন্য যেগুলো ক্যান্সার সেই জঙ্গি গোষ্ঠীগুলিকে ধ্বংস করেছি। তার ফলে ভারত কিন্তু গ্লোবালি একটা সাপোর্ট পাবে। আর জঙ্গি ইস্যুতে কিন্তু বিশ্বের বড় বড় দেশগুলি তারা পাকিস্তানের উপর কিন্তু একটা প্রেসার ক্রিয়েট করতে পারে। অর্থাৎ ভারত কিন্তু এই বিষয়টা পুরো ক্লিয়ার করে দিয়েছে। এখন পাকিস্তান যদি মনে করে যে না, এটা পাকিস্তানের উপর সরাসরি আক্রমণ, পাকিস্তান যদি তার রেসপন্স করে, তাহলেও কিন্তু ভারত বলেছে আমরা কিন্তু রেডি আছি। এমনিতেই যা সূত্রের খবর যে এই আক্রমণ হওয়ার পরেই কিন্তু পাকিস্তান ভারতবর্ষের যে বর্ডার সীমান্ত আছে অর্থাৎ এলওসিতে কিন্তু পুঞ্জ রাজৌরি সেক্টরে দীর্ঘক্ষণ ধরে কিন্তু পাকিস্তানি আর্মিরা তারা কিন্তু সিজ ফায়ার করেছে এবং একাধিক সাধারণ নাগরিক কিন্তু মারা গেছে। এখন পাকিস্তান কি বলছে, পাকিস্তানের যে সরকার তারাও কিন্তু এটা অফিসিয়ালি একটা প্রেস মিটিং করেছে, তারাও বলেছে যে ভারত এই যে টার্গেট করেছে সেখানে কিন্তু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, অর্থাৎ
পাকিস্তান কিন্তু এটাকেও একটা সফট ইস্যু করতে চলেছে। তারা বলছে যে জঙ্গি গোষ্ঠী নয়, এখানে সাধারণ মানুষের খুন হয়েছে, সাধারণ মানুষ খুন হয়েছে, এমনকি এখানে নাকি একজন শিশু আছে, আর এই হামলাতে নাকি দুটো মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ পাকিস্তান এই অ্যাটাককে ভারতের বিরুদ্ধে একটা সফট ইস্যু তুলতে চাইছে যে ভারত ইচ্ছা করে জঙ্গি নয় নাগরিকদেরকে মেরেছে, সেখানে একজনকে শিশুকে মেরেছে, এমনকি মসজিদকে টার্গেট করা হয়েছে যাতে একটা কোথাও না কোথাও সাপোর্ট পায়। কিন্তু ভারত কিন্তু জানিয়ে দিয়েছে যে আমরা কোনো সাধারণ নাগরিককে মারিনি, আমরা শুধুমাত্র পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলিকে ধ্বংস করতে চেয়েছি। এখন কত বড় ক্ষয়ক্ষতি হয়েছে কেউ জানে না, কিন্তু সূত্রের খবর যে মাসুদ আজহার, সেই মাসুদ আজহারের ফ্যামিলির প্রায় 10 জনের মতো মারা গেছে এই এয়ার স্ট্রাইকে। অন্যদিকে পাকিস্তানের কিছু মিডিয়া তারা প্রকাশ করছে যে ভারতের যে সমস্ত বিমানগুলি এই এয়ার স্ট্রাইকে গেছিল সেই বিমানগুলিকে নাকি পাকিস্তানি যারা এয়ারফোর্স আছে তারা নাকি ভূপতিত করেছে, অর্থাৎ তাদেরকে ধ্বংস করে দিয়েছে, এবং একাধিক পাইলটকে নাকি পাকিস্তান গ্রেপ্তার করেছে। এই নিয়ে কিন্তু এখন পর্যন্ত ভারত সরকার কোনো খবর প্রকাশ করেনি। এখন কতটা সত্য না পাকিস্তান শুধুমাত্র ভুয়ো খবর ছড়াচ্ছে সেটাও কিন্তু জানা যায়নি। তবে ভারত সীমান্তে একটি এয়ারফোর্সের বিমান ভেঙে পড়ার খবর এসছে, এবং সূত্রের খবর সেটা কিন্তু ভারতবর্ষেরই বিমান, যেটা ট্রায়ালের সময় ভারতবর্ষের মাটিতেই ভেঙে পড়েছে বলে খবর। এই নিয়ে কিন্তু আপাতত কোনো খবর নেই। কিন্তু পাকিস্তান কি এর বিরুদ্ধে রিটালিয়েট করবে? এখন পাকিস্তান যদি রিটালিয়েট করে তারা ভুল করবে, কিন্তু মনে রাখতে হবে পাকিস্তানের কিন্তু বালুচিস্তানে কিন্তু সমস্যা চলছে, অর্থনৈতিক দিক থেকে কিন্তু পাকিস্তান সমস্যায় আছে। আবার এই জঙ্গি গোষ্ঠীগুলি এরাও কিন্তু পাকিস্তানের জন্য বিপদ, বারবার পাকিস্তানকে ক্ষতবিক্ষত করেছে। পাকিস্তান যদি নিজের থেকে এটাকে তাদের সঙ্গে যুদ্ধ মনে করে যদি রিটালিয়েট করে তাহলে কিন্তু পাকিস্তানের জন্য সমস্যা আছে। ভারত কিন্তু পাকিস্তানের বাপের বিয়ে দিতে জানে। অর্থাৎ অপারেশন সিন্দুর কিন্তু আমাদের জন্য খুব গর্বের। এক তো ভারতীয় এয়ারফোর্স বা ভারতীয় আর্মি এরা পাকিস্তানের একাধিক জঙ্গি গোষ্ঠীকে বা ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছে, তার সাথে এই অপারেশন দেখিয়েছে ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এটাই কিন্তু ভারতের জন্য অত্যন্ত প্রয়োজন। দেশের স্বার্থে কোনো বিভেদ নয়, দেশের স্বার্থে কোনো বৈষম্য নয়, সবসময় আমরা এক হয়ে থাকতে চাই। তবে ভবিষ্যৎরা কিন্তু আমাদেরকে ভয় পাবে, যত আমরা নিজেদের মধ্যে নিজেদের অভ্যন্তরীণে ধর্মের নামে জাতির নামে যত লড়াই করব তত কিন্তু আমরা ভিতর থেকে দুর্বল হবো। এটা কিন্তু ডিভাইড অ্যান্ড রুল, যেটা ব্রিটিশরা আমাদের উপরে প্রয়োগ করেছিল। তাই আমাদেরকে ঐক্য হয়ে থাকতে হবে সমস্ত বৈষম্য বিভেদ ভুলে দেশের নিরাপত্তার স্বার্থে। এখন বুঝতে পারলাম যে ভারতের কাছে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, আর সেই জন্যই কিন্তু সাধারণ মানুষকে সচেতন করার জন্য ভারত সরকার এই মক ডিলের ঘোষণা করেছে। মক ডিল হচ্ছে যে যদি দেশের সাথে যুদ্ধ হয় বা বহিঃশত্রু আক্রমণ করে তাহলে দেশের অভ্যন্তরীণে যারা আছে, যে সমস্ত মানুষ বসবাস করে, যারা বর্ডার থেকে অনেক দূরে থাকে, তাদেরকে কিভাবে সচেতন হতে হবে, কিভাবে বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেরা সচেতন থাকবে বা নিজেদেরকে রক্ষা করবে, সেটাই কিন্তু একটা প্র্যাকটিস করা বা রিহার্সাল করা। আর সেটাই কিন্তু ডাক দেওয়া হয়েছে ভারতের কেন্দ্র সরকারের হোম মিনিস্ট্রি, এবং হোম মিনিস্ট্রি বলেছে যে কোনো মুহূর্তে যদি যুদ্ধ লেগে যায় তাহলে ভারতের সাধারণ মানুষকে এরকমভাবে সচেতন করার জন্য কিন্তু এই মক ডিল কিন্তু প্রতিবার যুদ্ধের আগে হয়। শেষবার মক ডিল হয়েছিল 1971 সালে এই 7ই মের দিন, আর প্রায় 54-55 বছর বাদে ভারত সরকার আবার মক ডিলের ঘোষণা করেছে। ভারত সরকার বলেছে যে সারা দেশের বিভিন্ন জায়গায় এই মক ডিল করা হবে, এবং এই মক ডিলের দায়িত্ব দেওয়া হয়েছে সিভিল ডিফেন্সকে, রাজ্য এবং কেন্দ্র সরকারের সিভিল ডিফেন্সকে, যাতে যুদ্ধের সময় সাধারণ নাগরিকের ক্ষয়ক্ষতি সব থেকে কম হয় আর সাধারণ মানুষ যাতে সচেতন থাকে, নিজেকে রক্ষা করতে পারে। এখন মক ডিলে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হয়, মেনলি প্রথম হচ্ছে এয়ার রেড সাইরেন, অর্থাৎ সাইরেন বাজানো। মেনলি বহিঃশত্রুরা যখন ভারতে আক্রমণ করবে তাদের মেন যে লক্ষ্য থাকবে যে এয়ার স্ট্রাইক করা বা যে আকাশপথে আক্রমণ করা। আর আকাশপথে আক্রমণ করবে তারা কিসের সাহায্যে? তারা ফাইটার জেট অর্থাৎ যুদ্ধ বিমান, কিংবা মিসাইল, কিংবা ড্রোন, কিংবা হেলিকপ্টার, কিংবা নিউক্লিয়ার বম। এখন সরকার যদি বুঝতে পারে যে পাকিস্তান বা কোনো বহিঃশত্রু এখানে আক্রমণ করতে আসছে, তখন সাধারণ মানুষকে সচেতন করার জন্য কিন্তু এই সাইরেন বাজানো হয়। সাইরেন কোথা থেকে বাজানো হয়? আর্মি অফিস, নেভি অফিস, এয়ারফোর্সের অফিস, এনডিআরএফ, এসডিআরএফ অফিস,
পুলিশের অফিস কিংবা ফায়ার ব্রিগেডের অফিস কিংবা কোস্টগার্ড, এনএসজি বা বিভিন্ন যে আর্মি বা নিরাপত্তারক্ষী যে সমস্ত অফিস সেখান থেকে সাইরেন বাজানো হয়, এমনকি বিভিন্ন সরকারি অফিস থেকেও সাইরেন বাজানো হয়। আর এই যে সাইরেন বাজানো হয় এটা কিন্তু প্রায় 2 থেকে 5 কিলোমিটার একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ কিন্তু জানতে পারে বা তারা শুনতে পাওয়ার পরে তারা কিন্তু সচেতন হয়ে যায়। যখনই সাইরেন বাজবে তখনই বুঝতে হবে যে আমাদের বিপদ কিন্তু সামনে, যে কোনো সময় কিন্তু শত্রু আক্রমণ করতে পারে। তাই সাধারণ মানুষ বাইরের যত যে কাজ আছে সেই কাজ ফেলে রেখে তারা কোথাও না কোথাও শেল্টার নেবে, সে বাড়ির মধ্যে বা স্কুলে বা কোনো ক্যাম্পে। অর্থাৎ যত আমরা ঘরের মধ্যে থাকতে পারবো তত কিন্তু বহিঃশত্রুরা যত আক্রমণ করবে সেই আক্রমণ থেকে আমরা কম ক্ষতিগ্রস্ত হবে, আমরা কিন্তু ম্যাক্সিমামটা বাঁচতে পারবো। অর্থাৎ ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর জন্য কিন্তু এই সাইরেন বাজানো হয়। নেক্সট হচ্ছে ব্ল্যাকআউট। ব্ল্যাকআউট কি? মেনলি এই যে এয়ার স্ট্রাইক হয় বা অর্থাৎ বায়ু আকাশপথে আক্রমণ হয়, এটা কিন্তু মেনলি রাত্রেবেলা হয় আর গোপনে হয়। অপারেশন সিন্দুর হয়েছে রাত্রে, অর্থাৎ বহিঃশত্রু কিন্তু আক্রমণ করবে কখন? রাতে। এবং রাত্রে যেখানে মানুষের বাসস্থান সেগুলো কিন্তু সহজে জানা যায় কীভাবে? লাইট দেখে। শত্রুরা যে বম ফেলবে তারা তো মাঠে ফেলবে না, মাঠে ফেললে তো কোনো মানুষ মরবে না, তাই বেশিরভাগ ক্ষেত্রে এই আলো দেখে ফেলা হয়। যেখানে আলো আছে সেখানে কিন্তু মানুষের ঘর আছে বা কোনো না কোনো বাসস্থান আছে। তাই যখনই সরকার বুঝতে পারবে যে এরকম একটা ঘটনা হওয়ার সম্ভাবনা আছে তখন কিন্তু সরকার এই ব্ল্যাকআউট ঘোষণা করবে আর সাইরেন বাজাবে। যখনই ব্ল্যাকআউট ঘোষণা করবে তখনই কিন্তু সাধারণ মানুষের উচিত যে বাড়ির যে লাইট বন্ধ করে রাখা, রাস্তার লাইট বন্ধ করে রাখা কিংবা বাইরের সমস্ত লাইট বন্ধ করে রাখা। এটা কোনো নির্দিষ্ট অঞ্চল হতে পারে কিংবা রাজ্য জুড়ে হতে পারে কিংবা জেলা জুড়ে হতে পারে কিংবা সারা দেশ জুড়ে হতে পারে। সাধারণ মানুষকে কিন্তু লাইট বন্ধ করতে হবে বা লাইট জ্বালানো চলবে না। আর এমনও হতে পারে সরকার যদি বুঝতে পারে বিপজ্জনক বড়, তাহলে হয়তো সরকার একটা বিস্তীর্ণ অঞ্চলের পাওয়ার কাট করে রাখতে পারে। কারণ যত লাইট কম হবে ততই কিন্তু এই শত্রুরা কিন্তু আকাশ থেকে দেখতে পাবে না এখানে মানুষের আছে কিনা মানুষ নাই। তার ফলে সাধারণ মানুষের জীবনকে কিন্তু এখানে বাঁচানো যাবে, খুব কম ক্ষয়ক্ষতি হবে। নেক্সট হচ্ছে ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজ মানে হচ্ছে ঢাকা দিয়ে দেয়া, অর্থাৎ কালো কভারে ঢাকা দিয়ে দেয়া। বহিঃশত্রুরা যখন আক্রমণ করে তাদের কিন্তু লক্ষ্য থাকে যে দেশের সম্পদগুলোকে ধ্বংস করে দেবো। সে হতে পারে আর্মি ক্যাম্প কিংবা এয়ারফোর্সের বেস কিংবা হচ্ছে নেভি অফিস কিংবা পোর্ট কিংবা যে সমস্ত বড় বড় সরকারের অফিস আছে, সে পার্লামেন্ট হাউস, রাষ্ট্রপতি ভবন বা প্রধানমন্ত্রীর ভবন কিংবা আমাদের সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট কিংবা রাজ্যের যে সমস্ত সেক্রেটারিয়েট আছে, সে আমাদের নবান্ন হতে পারে কিংবা আমাদের মহাকরণ হতে পারে, এগুলোকে কিন্তু টার্গেট করে। এমনকি বড় বড় শিল্পগুলোকে টার্গেট করে, পাওয়ার প্ল্যান্টগুলোকে টার্গেট করে, আবার ড্যামগুলোকে টার্গেট করে। কারণ ড্যাম যদি ধ্বংস হয়ে যায় তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, মানুষ ভেসে যাবে। এমনকি বড় বড় যে স্মৃতিসৌধগুলো আছে যেগুলো আমাদের দেশের গর্ব, সেগুলোকেও কিন্তু টার্গেট করে। যেমন আমাদের যদি ভিক্টোরিয়া, দিল্লিতে কুতুব মিনার কিংবা আমাদের যে তাজমহল, তাই এগুলোকে ঢাকা দিতে হয় যাতে শত্রুরা আকাশপথে দেখতে না পায়, এক্স্যাক্ট লোকেশন না পায়, তাই কালো কভার দিয়ে ঢেকে দেওয়া হয়। ইভাকুয়েশন কি? যখন শত্রুরা আক্রমণ করবে তারা কিন্তু সবসময় চেষ্টা করবে যে জনবহুল এরিয়াতে আমরা আক্রমণ করব, সে মার্কেট প্লেস কিংবা স্কুল, কলেজ, হসপিটাল, রেলওয়ে স্টেশন কিংবা যে গির্জা বা ধর্মীয় প্রতিষ্ঠানে যে সমস্ত স্থানগুলি আছে। এই সময় সাধারণ মানুষকে কিন্তু ওখান থেকে উদ্ধার করতে হবে, যে এসডিআরএফ, পুলিশ, সেনাবাহিনী যাতে দ্রুত মানুষকে বেশি বেশি করে তারা ইভাকুয়েশন বা উদ্ধার করতে পারে, সেটাও কিন্তু এখানে প্র্যাকটিস করানো হয়। সাধারণ মানুষকেও কিন্তু এখানে যোগদান করতে হবে, সচেতন করতে হবে। এবং অনেক সাধারণ মানুষ এবং যারা এনজিও আছে তারাও কিন্তু এই উদ্ধার কার্যে হাত লাগাতে পারে, তাহলে কিন্তু সব থেকে কম ক্ষয়ক্ষতি হবে। এখন সময় পাল্টেছে। 1971 সাল আর 2025 সাল কিন্তু এক নয়। 1971 সালে যে সমস্ত ফাইটার জেটগুলো ছিল তারা কিন্তু বেশিরভাগটাই হচ্ছে অন্ধকারে অ্যাটাক করতে পারতো না বা কোথাও না কোথাও এক্স্যাক্ট লোকেশন খুঁজে পেতো না। কিন্তু এখন কিন্তু স্যাটেলাইট আছে, এখন কিন্তু যে র্যাডার আছে, অর্থাৎ সহজেই কিন্তু অন্ধকারেও কিন্তু নিখুঁত অপারেশন করা যায়, যেটা কিন্তু আমরা এখানে দেখলাম। তবুও সাধারণ মানুষকে সচেতন করার জন্য কিন্তু এই মক ড্রিল কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু মাথায় রাখতে হবে এখনই কিন্তু কোনো যুদ্ধ হচ্ছে না, সরকার কিন্তু কোনো যুদ্ধ নিয়ে কোনো ঘোষণা করেনি। মক ড্রিল প্রতি বছর হতে পারে, প্রতি মাসে হতে পারে, যাতে সাধারণ মানুষকে সচেতন করা হয়। মক ড্রিল নিয়ে সোশ্যাল মিডিয়াতে একাধিক মিস ইনফরমেশন ঘুরছে, এগুলো কিন্তু ঠিক নয়। সরকার যে সমস্ত ইনফরমেশন দিয়েছে, সে পিআইবি বা পিটিআই, সেগুলোকে কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। যদি যুদ্ধ লাগে তাহলে কী হবে? যদি যুদ্ধ লাগে তাহলে আমাদেরকে পুরোপুরি সরকারি নির্দেশ মেনে চলতে হবে। যদি সরকার বলে যে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ করে রাখা হবে, তখন তোমাকে কিন্তু খবর পাওয়ার জন্য টিভি বা রেডিওর উপরে ভরসা করতে হবে। সরকার যদি বলে যে
ব্যাংকিং সিস্টেম প্রবলেম হতে পারে, তখন তোমাকে ক্যাশ জমিয়ে রাখতে হবে। সরকার যদি বলে যে না যুদ্ধ হতে চলেছে এবং যে খাবার মজুত করে রাখো, ওষুধ মজুত করে রাখো, জামা কাপড় মজুত করে রাখো, জল মজুত করে রাখো, তখনই তোমাকে করতে হবে। এখন থেকে কিন্তু এত কোনো উদ্বেগ হওয়ার কিছুই নয়, যুদ্ধ হতে কিন্তু অনেক দেরি আছে। এই মক ডিল কিন্তু একটা মেনলি রেগুলারলি হওয়া উচিত, বিভিন্ন দেশে কিন্তু রেগুলারলি হয় সাধারণ মানুষকে সচেতন করার জন্য। এই হলো আজকের ভিডিও, যে অপারেশন সিন্দুর সম্পর্কে বললাম এবং তার সাথে এই মক ডিল সম্পর্কে বললাম। ভিডিওটি এখানে শেষ হলো। এখন অপারেশন সিন্দুর আর এই মক ডিল নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। তখন পড়তে থাকো, হাসতে থাকো। জয় হিন্দ।